Ashit Soundosha, DJ তাই Balu, নারায়ণী দেবীর গর্ভে Dushai একদিন number 4. সন্তান জন্ম নিলেন। একদিন হঠাৎ নারায়ণী দেবীর কোল আলো করে আর ওই রাজপ্রাসাদ আলো করে একটা ছোট্ট সন্তানের ইতিমধ্যেই জন্ম হয়ে গেল। মা বাবা আদর করে সেই ছোট্ট ছেলেটির নাম করে দিলেন নরোত্তম। রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। হরিবল জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম, রাজশাহী জেলায় আছে খেতুরি গ্রাম। আর কি অপূর্ব শোভা তার অতি মনোরম, সমাধান অতি মনোরম, কি অপূর্ব সমাধান অতি মনোরম। ওই নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে। জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে, নরোত্তম জন্ম নিল কৃষ্ণানন্দের ঘরে। আর মহাভাগ্যবতী নারায়ণীর উদরে, ভগবতী নারায়ণীর ওই উদরে বলি আনন্দ ঘরে না আনন্দ ধরে না। ওই রাজশাহী বাসীর মনে আনন্দ ঘরে না। রাজশাহী বাসীর মনে আনন্দ ধরে না। ওই রাজশাহী বাসীর মনে রাজপুত্র হলো বলে হইব, রাজপুত্র হলো বলে, রাজশাহী বাসীর মনে ওই রাজপুত্র হলো বলে, রাজশাহী বাসীর মনে ওই রাজপুত্র হলে বলে আনন্দ ধরে না। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বাহ! রাজামশাইয়ের ঘর আলো করে জন্ম নিয়েছে একটা ছোট্ট শিশু। মায়েরা, এত সুন্দর ছেলেটা হয়েছে, পাড়ার কোনো মানুষ মুখ ফিরিয়ে নিয়ে যেতে পারে না, চোখ ফিরিয়ে নিয়ে যেতে পারে না। যেই দেখতে চায় সেই ওই নরোত্তমকে দেখেই অবাক হয়ে যায়, কে এত সুন্দর ছেলে। কিন্তু মায়েরা, নরোত্তমকে দেখতে ভারী সুন্দর, নরোত্তমকে দেখতে হয়েছে খুব মিষ্টি, কিন্তু গায়ের রংটা কিন্তু ছিল কালো, কৃষ্ণ বর্ণের। ফর্সা ছেলে নয়, কালো ছেলে। দেখতে 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 ছেলেটা বড় হয়েছে, মাত্র 5 বছর বয়স। এবার বাবার নাম তো কৃষ্ণানন্দ দত্ত। এইসব কথাগুলো একটু মনে রাখবেন। বাবা কৃষ্ণানন্দ দত্ত ছেলেটাকে দেখলো 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হলো, 4 বছর হলো, 5 বছর হলো। যখন ছেলের বয়স হয়ে গেল 5, বাবা এইবার চিন্তাটাকে ঘুরিয়ে নিলেন। মনে মনে চিন্তা করলেন, আমার ছেলের বয়স যখন 5 বছর হয়েছে, আমি ছেলেটাকে একটু লেখাপড়া শেখানোর জন্য এই যে আমাদের রাজশাহী জেলা, ও মায়েরা, এটা তো 24 পরগনা জেলা, তাই তো? আচ্ছা, 24 পরগনা জেলার মধ্যে যদি সব থেকে নামি একজন মাস্টার মশাইয়ের নাম খোঁজা যায়, খুঁজে বলা যাবে কি? সারা 24 পরগনার মধ্যে একজন নাম করা মাস্টার মশাই কে আছে বলতে হবে, খুঁজে পাওয়া খুব মুশকিল। কিন্তু রাজশাহী জেলার মধ্যে সব থেকে নাম করা মাস্টার মশাই, তিনি একেবারে পণ্ডিত, জ্ঞানের সাগর একজন ছিলেন। খুঁজে খুঁজে বার করলেন, তিনি হলেন কৃষ্ণ দাস পণ্ডিত। এবার ওই 5 বছরের ছেলেটাকে কোলে করে নিয়ে বেশ কিছুটা পথ গিয়ে ওই কৃষ্ণদাস পণ্ডিতের গৃহে ভর্তি করে দিলেন। রাজামশাই বলে আসলেন, পণ্ডিত মহাশয়, এ আমার ছেলে, আমি ওর বাবা নরোত্তম। ওই নরোত্তমকে তুমি পণ্ডিত তৈরি করে দেবে। আর শুনুন না পণ্ডিত মহাশয়, ছেলেকে পণ্ডিত তৈরি করে দেবেন, আর টাকা পয়সার অভাব আপনাকে চিন্তা করতে হবে না। আপনি শুধু আমাকে বলবেন, আপনাকে ভরিয়ে দেব। আমি শুধু বাবা হয়ে এটাই চাই যে ছেলেকে আপনি পণ্ডিত তৈরি করে দিন, শাস্ত্রে মহাপণ্ডিত তৈরি করে দিন, যা লাগবে আমাকে বলবেন। ব্যাস, এই কথা বলে দিয়ে বাবা বাড়ি চলে এলেন। এবার মাস্টার মশাইয়ের কিন্তু নিয়মটা বাবা একটু আলাদা। ওই এখনকার দিনের টিচার আর তখনকার দিনের টিচার আকাশ পাতাল তফাৎ। কৃষ্ণদাস পণ্ডিত নরোত্তমকে কাছে ডেকেছে, কাছে ডেকে বলছে, খোকা সামনে এসো, সামনে এসো, কাছে এসো। কি নাম তোমার? আমার নাম নরোত্তম দাস। নরোত্তম দাস, বেশ। আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করি, তোমার বাবা কি করে বলো তো? আমার বাবা তো রাজা মশাই।
ও, তার মানে তুমি রাজার ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই জন্যই তোমার বাবা বলে গেল যে টাকার চিন্তা করতে হবে না, আপনাকে আমি ভরিয়ে দেবো, সেই জন্য বললেন। ঠিক আছে, শোনো শোনো, একটা কথা বলি নরোত্তম, আমার কাছে রাজার জন্য যে আইন না, আর পথের ভিখারির জন্যও সেই আইন। আমি ওই কোটিপতির ছেলেকে কোলে আদর করব, আর ওই ভিখারির ছেলেকে ছড়ি পেটা করব, ও জাতের মাস্টার মশাই আমি নই। আমার কাছে যেই লেখাপড়া শিখতে আসুক না কেন, আমি কিছুক্ষণের জন্য আমার এই যে বেদিটা রয়েছে, এই বেদিটাতে দাঁড় করিয়ে দিয়ে তাকে একটা পরীক্ষা করে নিই। সেই পরীক্ষা যদি পাশ করে, তাহলে আমি তাকে রেখে লেখাপড়া শেখাই, আর যদি ফেল করে যায়, সঙ্গে সঙ্গে আমি ঘর থেকে বাইরে বার করে দিই। তা তুমি রাজার ছেলে বলে ও সব চিন্তা করবো না, পরীক্ষায় পাশ করলে থাকবে, নচেত বেরিয়ে যাবে। এবার দেখুন মা, আমাদের মতো তো নরোত্তম নয়, হাত জোড় করে বলছেন, বাবা ঠাকুর আমাকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আপনি বলুন, আমি প্রস্তুত। কি পরীক্ষা দিতে হবে আপনি বলুন। তুমি পরীক্ষা দেবে তো? এইখানে দাঁড়াও, দাঁড়াও। তোমার পরীক্ষাটা হলো একটাই, যেহেতু তোমার বয়সটা 5 বছর হয়েছে, তাহলে নিশ্চয়ই তোমার মা বাবা তোমাকে অ আ ক খ শিখিয়ে দিয়েছেন। আর অ আ ক খ যেহেতু তুমি শিখে গেছো, বেশি তোমায় কঠিন পরীক্ষা চাই না, শুধু ক খ গ ঘ উঙ এই 5টি বর্ণ দিয়ে একটা কবিতা রচনা করে শুনিয়ে দাও। এবার যদি পারো তাহলে তুমি থাকবে, না বেরিয়ে যাবে। এইবার মায়েরা, 5 বছরের ছেলেটিকে যখনই বলেছে ক খ গ ঘ দিয়ে কবিতা, নরোত্তম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে হাত জোড় করে চোখ বন্ধ করে নিয়ে মা বাবাকে একটুখানি হৃদয় মাঝে স্মরণ করে নিলেন। তারপরে সামনে দাঁড়িয়েছিল গুরুদেব, গুরুদেবকে দুম করে প্রণাম করে নিয়ে শুরু করে দিলেন কি অদ্ভুত একটি কবিতা। গুরুদেব, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি বল। চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতা। গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। আরে ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে, হরি হরি গান প্রভু জীবের লাগিয়া, উচ্চস্বরে গান প্রভু জীবের লাগিয়া। চৈতন্য করল জীবে কৃষ্ণ নাম দিয়া, চৈতন্য করল জীবে কৃষ্ণ নাম দিয়া, চৈতন্য করল জীবে কৃষ্ণ নাম দিয়া। ছলো ছলো করে আঁখি নেত্রে জল ধরে, চলো চলো করে আঁকি নেত্র জল ধরে, চলো চলো করে আঁকি নেত্র জল ধরে। জগৎ পবিত্র কইলেন গৌর গলে বারে, জগৎ পবিত্র কইলেন গৌর গলে বরে, জগতে পবিত্র কইলেন গৌর গলে বরে। মাস্টার মশাই নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিলেন। নরোত্তম, আচ্ছা এই কঠিন কবিতা তুমি কোথায় পেলে? কোথায় পেলে তুমি এই কবিতা? কি তুমি কোথাও শুনেছো না কোথাও কারোর কাছ থেকে জেনেছো, বুঝেছো? বাবা ঠাকুর, এই কবিতা আমাকে এর আগে কেউ শোনায়নি। আপনার আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে আমি এই কবিতা এখনই শুনলাম। গুরু, তুমি কবিতা আমাকে এখনই শোনালে? বাহ! শোনো নরোত্তম, শোনো নরোত্তম, শোনো। তোমার এই মুখ থেকে কঠিন কবিতা শুনে আমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারলাম, যে তুমি মায়ের গর্ভ থেকে শিক্ষা লাভ করে পণ্ডিত হয়ে জন্ম নিয়েছ। আমি আমার জীবনে হাজার হাজার ছেলেকে আমি এই পরীক্ষা করতে চেয়েছি, কেউ দিতে পারে না, কেউ দিতে পারে না। আমি এই জীবনের এই প্রথম দেখলাম এত কঠিন কবিতা বলতে পারে। শোনো বাবা, তোমার বাবা যেহেতু আমার কাছে লেখাপড়া শিখিয়েছে, আমি চেষ্টা করব আমার কাছে যতটুকু বিদ্যা আছে আমি তোমাকে উজাড় করে দিয়ে দেব। তবে আমি জানি তুমি কিন্তু মহাপণ্ডিত হয়ে জন্ম নিয়েছ। তবু একটা কথা বলে দিই,
এ জগতে যে যত বড়ই পণ্ডিত হয়ে জন্মগ্রহণ করুক না কেন, পৃথিবীতে যদি মানুষ হয়ে কাউকে জন্ম নিতে হয় তাহলে কোনো না কোনো গুরু আশ্রয় করেই তাকে কিন্তু লেখাপড়া শিখতে হয়। গুরুর আশীর্বাদ, গুরুর কৃপা, গুরুর বিদ্যা বুদ্ধি না পেলে পণ্ডিতের পাণ্ডিত্য কোনো দিন শুভ কাজে লাগে না। তাই নরোত্তম, শোনো বাবা, শেখো আমার কাছে, শেখো লেখাপড়া। এই বলে বাবা বেশি দিন নয়, 5 বছর বয়সে লেখাপড়া শুরু করেছে, 1টা বছর গেছে, 1টা বছর, মাত্র 6টা বছর বয়স হলো। গুরুদেব শাস্ত্রের যে অধ্যায় থেকে যে শ্লোকেরই ব্যাখ্যা শুনতে চায়, নরোত্তম চোখ বন্ধ করে অনায়াসেই তার ব্যাখ্যা শুনিয়ে দেয়। মাস্টার মশাই অবাক হয়ে যায় যে অল্প ছোট বয়সে কি করে কঠিন কবিতা বলতে পারে, বেদের যে অধ্যায় থেকে প্রশ্ন করছে নরোত্তম পাগল করা উত্তর দিচ্ছে। 6 বছর বয়সে নরোত্তম যখন পণ্ডিত হয়ে গেল, গুরুদেব নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে এই বক্ষ মাঝে মাথাটা রেখে নরোত্তমকে আদর দিতে দিতে বলছে, খোকারে আয় বাবা, তোকে আমি আশীর্বাদ করে দিলাম। আমার অন্তরে, আমার ভেতরে, আমার মস্তিষ্কে যদি বিদ্যা বুদ্ধি থেকে থাকে আমি তোকে উজাড় করে দিয়ে দিলাম। আর আমার কাছে কোনো বিদ্যা নেই বাবা, আর আমার কাছে কোনো জ্ঞান নেই, তুই মহাপণ্ডিত, তুই বাড়ি চলে যা। আমি তোকে আশীর্বাদ করে দিলাম, আশীর্বাদ করে দিলাম, তুই বাড়িতে চলে যা। বাড়িতে গিয়ে তুই তোর মাকে প্রণাম করবি, বাবাকে প্রণাম করবি। আর একটা গোপন কথা আমি তোকে বলে দিই, সেটা মন দিয়ে শুনে রাখ। তোর বাড়ির কিছুটা দূর দিয়ে একটা নদী বয়ে গেছে, সেটা হলো পদ্মা নদী। আর সেই পদ্মা নদীর জলে চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন, এটা আমি জানি। তাই আমি তোকে একটা কথা বলবো, তুই পণ্ডিত হয়েছিস, কিন্তু গৌরের কৃপাটাকে একটু হৃদয়ে ধরার চেষ্টা কর। একবার যদি গৌরাঙ্গের কৃপাটা হৃদয়ে ধরতে পারিস, জানবি তোর মানব জীবন ধন্য হয়ে গেছে। চলে যা, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে মাকে প্রণাম করবি, বাবাকে প্রণাম করবি। দুটি বাহু তুলে মুখে হরি বলে, 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 এই হরি নামে পূর্ণ হবে সকল মনুষ্য। হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে বলি হরি, বলি হরি, বলি হরি, সকল নমস্কার। ওরে প্রেম নিবে আয় বদন ভরে, বল রে হরি না, হরি 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 বল রে হরি না, ওরে প্রেম নিবে আয় বদন ভরে, বল রে হরি না, বদন ভরে বল রে হরি না। গুরুদেবের কাছ থেকে শিক্ষা অর্জন করে ছোট্ট ছেলেটা ইতিমধ্যেই বাড়িতে পৌঁছে গেল। মায়েরা, নরোত্তমের বয়স ঠিক 6 বছর পেরিয়েছে। বাড়িতে এসে যখন মাকে প্রণাম করেছে, বাবাকে প্রণাম করেছে, ওমা, প্রত্যেকটা মায়ের কোলে যদি তার সন্তান মানুষ হয়ে ধরা দেয়, মা কিন্তু ছেলেকে বুকে জড়িয়ে ধরে হাসে না, কাঁদে।
ছেলে যদি মানুষ হয়, এটা যদি মায়ের কাছে সংবাদ আসে না, বাবার কাছে যদি খবর আসে, মা বাবা কিন্তু কেঁদে ওঠে। কেন জানেন? ভেতরে পরমানন্দটা এত বেশি হয়, পরমানন্দে চোখের জল বিগলিত হতে যায়। তা আজকে নরোত্তম বাড়িতে এসে যখন মাকে ধরা দিয়েছে, খবর এসে গেছে নরোত্তম পণ্ডিত হয়েছে, মা আনন্দে বুকে জড়িয়ে ধরে স্নান করিয়ে দিচ্ছে, আর বাবা ছুটে এসে ছেলেকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে, খোকা রে, এই খোকা, তুই পণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস। শোন বাবা, শোন, আমি তোর বাবা, আমার জীবনের ইচ্ছে ছিল তোকে পণ্ডিত তৈরি করার। তুই পণ্ডিত হয়েছিস, আমার কাছে খবর এসে গেছে, আমি শুনেছি তুই মহাপণ্ডিত। শোন, ছেলে হয়ে বাবার মনের সব আশাই তুই পূরণ করে দিলে, আমি তোর কাছ থেকে আর কিছু চাই না। এবার আমি তোকে একটা কথা বলি, ছেলে হয়ে বাবার কাছ থেকে কি চাস বল? আমি বাবা হয়ে তোকে কিছু দিতে চাই, বল তুই কি চাস? যখনই বাবা বলছে তুই কি চাস, তখন নরোত্তম বলছে, বাবা, বাবা, আপনি আমাকে কিছু দেবেন? হ্যাঁ দেব, মানে কি বল, তুই কি চাস? তুই যা বলবি তাই দেব। আমি তোর কাছ থেকে যা পাওয়ার পেয়ে গেছি, আমার আর কোনো কিছু চাইবার নেই। এবার তুই বল কি চাস, আমি তোকে দিয়ে আনন্দ পেতে চাই। নরোত্তম বলছে, বাবা, আপনি যদি কিছু দিতে চান, একটা জিনিস শুধু আমায় দিন। আপনি আমার মাথায় শুধু 2 হাত রেখে আশীর্বাদ করুন, আমাকে অনুমতি দিন, আমি পদ্মা নদীর জলে শুধু স্নান করব। কি রে, এই খোকা, পদ্মা নদীর জলে স্নান করব? পদ্মা নদীর জলে স্নান করতে গেলে আবার এত এইভাবে চাইবার কি আছে? ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কে আছিস? আমার আলমারিতে দেখবি 10টি সোনার কলসি রাখা রয়েছে। ওই 10টি সোনার কলসি করে ভরে পদ্মা থেকে জল এনে আমার ছেলেকে সুন্দর করে স্নান করিয়ে দে। যখনই সোনার কলসি করে জল ভরতে যাবে বলে তৈরি, নরোত্তম বলছে, বাবা, আমি তো সোনার কলসি করে জল নিয়ে আসলে ওইখানে স্নান করব না, আমি পদ্মা নদীতে গিয়ে স্নান করব। ও তুই যাবি? ঠিক আছে, তাই হবে, তাই হবে। এই কে আছিস? আমার একটা সোনার পালকি রয়েছে, সেই পালকিতে দামি দামি ফুল নিয়া, শঙ্খ বাজা, ঘন্টা বাজা, আমার ছেলে পদ্মা নদীতে যাবে। বাবা, আমি পালকিতে চড়ে যাব না। পালকিতে চড়ে গেলে লোকের কাঁধের উপরে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধে চড়ে গেলে অন্তরে ভক্তি লাভ হবে না। আমি পালকিতে চড়ে যাব না বাবা। তাহলে গরুর গাড়িতে যাবি? না, আমি গরুর গাড়িতেও যাব না। আচ্ছা, যদি ঘোড়ার গাড়ি করে দিই? না, আমি ঘোড়ার গাড়িতেও যাব না। তবে কি হেঁটে হেঁটে যাবি? না, আমি হেঁটে হেঁটেও যাব না। তবে তুই কিসে করে যাবি? পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, হেঁটে হেঁটে যাবি না, কেমন করে যাবি? যখন বাবা বলেছে কেমন করে যাবি, নরোত্তমে কেঁদে কেঁদে বলে, বাবা গো, বাবা গো, আমি পালকিতে চড়েও যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। এখন উঠতে হবে না মা, ঠিক আছে, ওখানে দিয়ে দিন, গানের সময় কেউ উঠবেন না, ওটা ছেড়ে দিন, দিয়ে দিন, ওখানে দিয়ে দিন। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, গৌর হরিবল, ওখানেই দিয়ে দেন। হ্যাঁ ঠিক আছে, গানের মাঝখানে কেউ আসবেন না। নরোত্তম কেঁদে কেঁদে বলে, বাবা গো, বাবা গো, আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, আর ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো বাবা গো? আমি কেমন করে এই রাজপ্রাসাদ ছেড়ে পদ্মা নদীর জল পর্যন্ত যাব জানো? আমি ধুলোই গড়া গড়ি দিয়ে যাব, নিতাই গৌর হরিব, ধুলোয় গোড়া গড়ি
দিয়ে যাব ভক্তের পদ ধুলায় অঙ্গে ভূষণ করে ধুলোয় গোটা তাই গৌর প্রেমানন্দে হরিব দিয়ে যাব ভক্তের পদ ধুলায় পদ ধুলায় অঙ্গে ভূষণ হরিব তাই গৌর হরিব আমি ধুলোয় গোটা গড়ি গড়াগড়ি গড়াগড়ি দিয়ে যাব তাই গৌর হরিবোল গৌর হরিবোল গৌর হরিবোল। মায়েরা, আজকে যখন নরোত্তম বাবাকে বলেছে আমি ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে 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 পদ্মার জল পর্যন্ত যাব, রাজামশাইয়ের মাথায় লাগলো কিন্তু কিছু বলতে পারলেন না। রাজামশাই বললেন, নরোত্তম আচ্ছা তুই ধুলোর মধ্যে ধুলো মাখামাখি করে পদ্মা নদীর জলে স্নান করতে গেলে কি তুই বেশি আনন্দ পাস? ঠিক আছে ঠিক আছে, তুই যদি ধুলো মেখে পদ্মা নদীর জলে গেলে বেশি সুখ পাস, আমি তোকে অনুমতি দিয়ে দিলাম, চলে যা চলে যা, তুই ধুলোর মধ্যে গড়াগড়ি দিতে দিতে যা। এই বলে নরোত্তমকে অনুমতি দিয়ে দিলেন। নরোত্তম বেরিয়ে যাচ্ছে, কিন্তু মায়েরা রাজামশাইয়ের কিন্তু মন মানে না। দুজন প্রহরী ঠিক করে ফেললেন। দুজন প্রহরীকে বললেন, ওগো তোমরা আমার ছেলেকে একটু লক্ষ্য রাখার জন্য পিছনে পিছনে যাবে। কেন জানো? আমার ছেলে না জীবনে কোনোদিন পদ্মা নদী চোখে দেখে না, ও কোনোদিন পদ্মা নদীর জল ছয় না, ও কোনোদিন নদীতে নামে না। তোমরা পিছনে পিছনে যাবে, ও যখনই জলে নামতে যাবে তোমরা দুইজন ওর হাতটা একটু ধরবে, কেমন? দেখো ছেলের যেন কোনো ক্ষতি না হয়। এই বলে দুজন প্রহরীকে পিছনে পাঠিয়ে দিলেন। এবার নরোত্তম গড়াগড়ি দিতে 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 যাচ্ছে। যেতে 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 একেবারে নদীর জলের কাছে গিয়ে নরোত্তম উঠল। নদীর জলের কাছে গিয়ে নরোত্তম ভাবছে, আমাকে যে স্নানের কথা বলল, আমি যদি স্নান করতে হয় তাহলে তো নদীর জলে আগে পা দিতে হবে। আর আমার যেটা মনে হয় যে নদীর জলে যদি আমি প্রথম পা দিয়ে দিই তাহলে তো ওই পদ্মা মায়ের মাথার উপরই পা তুলে দিলাম। না 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 না, আগে পা দেওয়া যাবে না, আমি বরং মাকে আগে ভালো করে প্রণাম করে নেব, আমি ভক্তি ভরে আমার মাকে প্রণাম করে নেব। এই বলে পদ্মা মাকে লম্বা হয়ে শুয়ে পড়ে যেই প্রণাম করতে গেছে, অমনি পদ্মা নদীর জলে ঢেউ গড়িয়ে গড়িয়ে এসে নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল। আর যেই মাথা ছুঁয়ে গেল, মায়েরা আপনাদের মনে আছে কি, বহু বছর আগে মহাপ্রভু ওই নদীর এই পারে জলের মধ্যে চোখের জল মিশিয়ে দিয়ে বলেছিল, নরোত্তম নামে একটা বাচ্চা ছেলে যেদিন প্রথম তোমার জলে স্নান করতে আসবে, সেদিন তোমার জল ছোঁয়ার সঙ্গে সঙ্গে তোমার নদীর ঢেউ শত গুণ বৃদ্ধি পেয়েছে। আজকে সেই দিন, আজকে সেই ক্ষণ, সেই শুভ মুহূর্ত, যখনই নরোত্তম প্রণাম করতে গেছে আর ওই পদ্মা নদীর জলটা ছুঁয়েছে, প্রণামের ছলে জলে পরশ করিল হরিব, ছলে জলে পরশ করিল, প্রণামের ছলে জলে পরশ করিল। আর তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, আর তরঙ্গ বাড়িল বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে
নিতাই গৌর হরি বলে নরোত্তমের ছোঁয়াবে নিতাই গৌর হরি বলে নরোত্তমের ছোঁয়াবে নিতাই গৌর হরি বলে তরঙ্গ বাড়িল তরঙ্গ বাড়িল তরঙ্গ বাড়িল এক ঝাপটা হঠাৎ পদ্মা নদীর মাঝখান থেকে 100 গুণ একটা ঢেউ এসে নরোত্তমকে ভাবার সময় দিল না। যে দুজন প্রহরী পাঠিয়েছিলেন রাজামশাই তাদেরকেও ভাবার টাইম দিল না। এক ঝাপটায় নরোত্তম নিশ্চিন্ন হয়ে গেল। যে দুজন প্রহরী তারা নরোত্তমকে আর দেখতে পেলেন না। নরোত্তম কোথায়? রাজামশাইকে কি জবাব দেব? রাজামশাইকে বাড়িতে গিয়ে কি জবাব দেব? নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে। আসলে সবাই ভেবেছে নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে, কিন্তু নরোত্তম জলের তলায় তলিয়ে যায়নি। মা পদ্মা মা হুমায়রা আজকে না নরোত্তম তলিয়ে নয়, পদ্মা নদী এক জননীর রূপ ধারণ করে তাকে হাত বাড়িয়ে কোলে টেনে নিয়ে নদী গর্ভে গিয়ে কোলে বসে কথা বলছে। হাতের উপরে নরোত্তমের মাথাটা রেখে নরোত্তমের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে পদ্মা নদী কাঁদছে। নরোত্তম বলছেন, কে আপনি? কে আপনি? আমাকে কোলে বসিয়েছেন, কে আপনি? নরোত্তম, তুমি আমায় চিনবে না, আমাকে তুমি চিনবে না। আমি কে জানো? আমি হলাম এই পদ্মা নদী। হুমা, পদ্মা নদী আবার কথা বলে? হ্যাঁ নরোত্তম।